সুপ্রিয় শ্রোতা, মধ্যখানে একটু সমস্যা হয়েছিল। সমস্যাটা কাটলো কিনা আমি বুঝতে পারছি না। তা আপনারা যারা আগে বলছিলেন তারা যদি আরেকবার একটু মন্তব্য করেন তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। আজকের বিষয়ে আহ, যে তিনজনের ব্যক্তি নিয়ে আলোচনা করব বলে আমরা ঠিক করেছিলাম, তার মধ্যে হলো যে একজনের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সুকান্ত ভট্টাচার্য। তার ঠিকানা আমার চেয়েছো বন্ধু গানটি আমরা শুনেছি। আজ তার পিতা নিবারণ ভট্টাচার্য আর মা সুনীতি দেবী। তিনি 1926 সালের 15ই আগস্টে কলকাতাতে জন্মগ্রহণ করেন। আর দুরারোগ্য ক্ষয়রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এই খুব অল্প বয়সে তিনি মৃত্যুবরণ করেন 13ই মে 1947 সালে। তো তার জীবন খুব ছোট, 21 বছর মাত্র, আর লেখালেখির বয়স হচ্ছে আরও কম। তো এখানে একটা বিষয় আমি মানে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই তার জীবন খুব কম। এটা ঠিক যে রবীন্দ্রনাথের মতো দীর্ঘ জীবন সে পায়নি, কিন্তু অল্প সময়ের মধ্যে তিনি যেভাবে বাংলা সাহিত্য বা কাব্যে অংশগ্রহণ করেছেন বা স্থান করে নিয়েছেন নিজের, তো সেটা আসলে খুবই মানে কি বলবো, ব্যতিক্রমী একটি ঘটনা। তো অনেকেই আমরা দীর্ঘ জীবন লাভ করি, কিন্তু দীর্ঘ জীবন যদি সৃষ্টিশীল না হয় তাহলে একই সাথে দীর্ঘ জীবন এবং সৃষ্টিশীল সৃজনশীল হওয়া প্রয়োজন। আব্দুর রহমান বলছে, আসসালামু আলাইকুম, কী নিয়ে আলোচনা হচ্ছে আজকে আলোচনার একটা তো আছে যে ওই যে শ্রদ্ধা নিবেদনের ব্যাপার থাকে, আর আরেকটা হলো যে ছাত্রদের উত্তরপত্র নিয়ে আলোচনা। কিন্তু একটা যান্ত্রিক সমস্যার মধ্যে আজকে আমি অনেকদিন পরে পড়লাম বা পড়ি আর কি মাঝে মধ্যে, এই নেটের সমস্যা বা ইত্যাদি। তো একবার বের হয়ে যেয়ে আবার আসতে হয়েছে। তো যাই হোক, আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং একটি মূল্যবান মতামত জানিয়েছেন। আমাদের আজকে দ্বিতীয় স্মরণ করার ব্যক্তি হচ্ছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। যারা আমরা গানের সঙ্গে পরিচিত তারা জানি যে মানবেন্দ্র মুখোপাধ্যায় এই বাংলা গানের সাথে উচ্চাঙ্গ সঙ্গীতের, ধ্রুপদী উচ্চাঙ্গ সঙ্গীতের একটা সমন্বয় সাধন করেছেন এবং তিনি বাংলা গানে খুবই একটা ব্যতিক্রমী স্থান দখল করে রেখেছেন। মানবেন্দ্র মুখোপাধ্যায় 1929 সালের 11ই আগস্টে জন্মগ্রহণ করেছিলেন, আর তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন 1992 সালের 19শে জানুয়ারিতে। এইটা হলো আর তার স্বতন্ত্র, আগেই বললাম যে তার স্বতন্ত্র করেন। আমরা তার গানের যে এখনকার গানের দেখা যাচ্ছে যে সুরের খুব মানে মাধুর্য খুব কম, অনেকেই মানে খানিকটা বিরক্তি প্রকাশ করে। তো আমি মনে করি যে এই চর্চাগুলো থাকা উচিত। তবে পূর্বসূরি হিসাবে এই মানবেন্দ্র মুখোপাধ্যায় কিংবা হেমন্ত মুখোপাধ্যায় এদেরকে অনুসরণ বা লক্ষ্য রাখা উচিত। আমাদের আরেকজন খুব মানে উঁচু মাপের শিল্পী, ব্যান্ড শিল্পী আয়ুব বাচ্চু। তিনি 1962 সালের 16ই ডিসেম্বরে জন্মগ্রহণ করেছিলেন, আর 2018 সালের 18ই অক্টোবরে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তিনি চট্টগ্রামের ছেলে এবং চট্টগ্রামে লেখাপড়া করেছেন এবং প্রথম দিকে তিনি গিটার এবং ব্যান্ডের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রামেই। পরে তিনি তার নিজের এলবিআর বলে, এটার মানে হচ্ছে যে লাভ, ব্লাইন্ড লাভ। তো এই এলআরবির যথেষ্ট জনপ্রিয় একটা ব্যান্ড।
তো তার সাথেই মানে শেষ পর্যন্ত এর আগে কয়েকটা ব্যান্ডের সাথে তিনি যুক্ত ছিলেন, কিন্তু তার নিজের ব্যান্ড হওয়ার পরে প্রায় 27 বছর ধরে তিনি এই ব্যান্ডের সাথে জড়িত ছিলেন। আর LRBর প্রায় 6টি মেরিল প্রথম পুরস্কার পান। এছাড়া সিটি সেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসও তিনি জিতেছেন। 2004 সালে বাচসাস পুরস্কার জিতেছিলেন সেরা পুরুষ ভোকাল বিভাগে। 2017 সালে সে সিনে আজীবন সম্মাননা পুরস্কার জিতেছিলেন। 6 বছর ধরে ফুসফুসে পানি জমার অসুস্থতা ভোগার পর 2018 সালের অক্টোবর মাসে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় নিজ বাসে মারা যান। এই গেল আমাদের আজকের শ্রদ্ধা নিবেদনের বিষয়। আচ্ছা, এরপরে আমাদের যেটা আজকের যে বিষয়টা আছে, যে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে আমাদের পরীক্ষার হলে কিছু ছেলে দেখা যায় যে অল্প কিছু ভুল করে। এই ভুলের ফলে তাদের নাম্বারের বেশ কিছু কম বেশি হয়। তো আমরা এই ভুলগুলো দেখি। পরীক্ষার হল একটা নির্ধারিত সময় পর্যন্ত পরীক্ষার হলে থাকতে হয়, অতএব এখানে খুব বেশি সময় নষ্ট করার যেমন সুযোগ নাই, তেমনি আবার তাড়াহুড়া করে দেখা গেল একটা প্রশ্ন তাড়াহুড়া করে করা হলো, তারপর ভুল বুঝতে পেরে আবার কাটিয়ে দেওয়া হলো, তাহলে এভাবেও কিন্তু সময় নষ্ট হয়। অহেতুক চিন্তা করে যেমন সময় নষ্ট হয়, তেমনি আবার তাড়াহুড়া করতে যে হয়। অতএব আমাদের একটু ঠান্ডা মাথাতে পরীক্ষার হলে ঠান্ডা মাথাতে বসতে হবে, এবং এই প্রশ্নপত্রটা আমি অনেক ভালো ছাত্র দেখেছি যারা হলো যে একটা একটা করে প্রশ্নের উত্তর লেখে, মানে পরে প্রশ্নপত্র পাওয়ার পরে প্রশ্নপত্রটা নিয়ে ওই প্রথমে যে প্রশ্নটা পাই সেটাই সে লেখে। তো এটা ঠিক নয়, বরং ঠান্ডা মাথাতে সবগুলো প্রশ্ন উত্তর মানে সবগুলো প্রশ্ন দেখে নেওয়া, এবং তারপরে হলো যে কোন প্রশ্নটা সবচেয়ে ভালো পারবে, সবচেয়ে ভালো আয়ত্ত আছে সেটি দিয়ে শুরু করা উচিত। খুব ভালো ছাত্র যদি হয় তাহলেও এটা ঠিক, আর মাঝারি ধরনের ছাত্র হলেও এটা ঠিক। তার কারণটা হলো যে প্রথম প্রশ্নটা যদি দুর্বল হয় এবং একটু কাটাকাটি থাকে, একটু হচপচ অবস্থা থাকে, তাহলে খাতা দেখতে খারাপ লাগে। আমরা আমাদের পোস্টেও লিখেছি যে ওই একটা কথা আছে যে আগে রূপ বিচারি, তারপরে হলো গুণ বিচারি। আব্দুর রহমান বলছি যে মুক্ত বাংলাদেশ চাই, জুলুম মুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই, চাই গুণ খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই, আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই। আচ্ছা, ঠিক আছে, আপনার কথাগুলোর সাথে আমরা সম্পূর্ণভাবে একমত। তবে এতগুলো কথা না বলে আমরা একটা শান্তি এবং সমৃদ্ধ বাংলাদেশ চাই, এই এক কথা বললেই অবশ্য শেষে আপনি বলেছেন যে মুক্ত বাংলাদেশ চাই, আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই, এটাই হলো আসল কথা। আর এই মুক্ত বাংলাদেশ আর নতুন ভোরের বাংলাদেশ করতে যে দেখা যাবে যে আমরা ওই যে নেতিবাচক বিষয়গুলো থাকলো সেগুলো আমরা বলতে পারবো বা দেখতে হবে। তো আমাদের পরীক্ষার হলে যে বিষয়টা হচ্ছে যে একটা ছাত্রের পরীক্ষা নিয়ে অনেকে দেখি যে শুধু কিছু ছাত্র আছে যে ওই ভাঁজ করে, খাতা ভাঁজ করে মার্জিনের জন্য, আবার কিছু ছাত্র আছে বাইরে থেকে পেন্সিল নিয়ে আসে, স্কেল নিয়ে আসে এবং সুন্দর করে মার্জিন দেয়। বাম দিকে আমি দেখেছি যে দুইটা মানে রেখা টানে আর ওপরে হলো একটা রেখা টানে, তাতে খাতার সৌন্দর্য অনেকখানি বেড়ে যায়। শব্দগুলো একটু ফাঁকা ফাঁকা করে লেখা উচিত, একটা শব্দের সাথে লাগিয়ে অনেকে ওই তাড়াহুড়া করে একটা শব্দের সাথে আরেকটা শব্দ জুড়ে দেয়,
যার ফলে পরীক্ষকের পড়তে অসুবিধা হয় এবং সে একটু বিরক্ত হয়। তো প্রত্যেকটা শব্দ যদি ছোটা ছোটা বইয়ে বা যেভাবে লেখা ফাঁকা থাকে যতটুকু মানানসই ততটুকু, আর দুটো লাইনের মধ্যে ফাঁকা রাখা, এইভাবে দেখা যাবে যে খাতার মানে শুধু একটু যত্ন করলেই দেখা যাবে যে খাতার সৌন্দর্য বেড়ে যায়। এবং খাতার সৌন্দর্য যখন বেড়ে যাবে তখন দেখা যাবে যে পরীক্ষকের মন মেজাজ ভালো থাকবে এবং তার মনোভাবটাও ভালো থাকবে। একই জিনিস আমি এইভাবে বলি অনেক সময় যে একই জিনিস একটা ছেলে হয়তো দুর্বল লেখাটা আগে লিখলো, তারপরে মোটামুটি লেখাগুলো লিখলো, আর খুব ভালোটা আগে পরে লিখলো। আর আরেকটা ছাত্র সে খুব ভালোটা যেটা পারে সেগুলো আগে লিখলো, মানে ভালো থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে খারাপের দুর্বল বা কম ভালো লেখার দিকে গেল। তো এইভাবে যদি লিখতে থাকে তাহলে দেখা যাবে যে ওই পরীক্ষক যখন প্রথম দুই একটা মানে প্রশ্ন পড়ে খাতাটা সম্পর্কে দেখে একটা মনোভাব হয়। আর আমাদের মানে আরেকজন খুব প্রিয় শ্রোতা বন্ধু আছেন, তিনি এসেছেন, বলছেন যে ইসমাইল হোসেন বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, শরীফ আহমদ বলছেন অসাধারণ আলোচনা, ধন্যবাদ আপনাকে। আরে বাবা, মোহাম্মদ করিমুল্লাহ বলছে আসসালামু আলাইকুম স্যার, অসংখ্য ধন্যবাদ। মানে এই মোহাম্মদ করিমুল্লাহর ফেসবুকে পোস্টও যেমন মানে আনন্দদায়ক, আর এখানে তার মন্তব্য পাওয়াটাও একটা সৌভাগ্য এবং আনন্দের বিষয়। অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও একটা সুন্দর কমেন্ট করার জন্য। তো আমরা যেটা বলছিলাম যে একটা খাতার সৌন্দর্যটা দিকে ছাত্রদের প্রথমে খেয়াল করতে হবে, কারণ এই খাতাটা যদি দেখতেই সুন্দর লাগে তাহলে পরীক্ষকের মনোভাব ভালো হবে। আর পরের কথা হলো যে ভালো যেটা পারবেন সেইটা দিয়ে শুরু করতে হবে। তো একটা ছেলে একই মান একই রকম মানে লেখা, কিন্তু যদি খারাপটা মানে খাতাটা একটু এলোমেলো হয়, ভাঁজ করা হয়, পেন্সিল টানা না হয়, তাহলে দেখতে খারাপ লাগবে। তো সে দেখা যাবে যে একই মানের খাতা শুধুমাত্র পরীক্ষকের মনোভাবের কারণে 5-6 মার্কের ব্যবধান হয়ে যাবে দুইটা খাতাতে, যদিও ভিতরের ম্যাটেরিয়াল, যুক্তি, তথ্য, বানান ভাষা সব একই সমমানের, কিন্তু যেহেতু তার প্রেজেন্টেশনটা ভালো সেই কারণে দেখা যাবে যে 5-6 মার্ক বেশি। আর গ্রেড সিস্টেমে আমরা সবাই জানি যে গ্রেড সিস্টেমে কিন্তু এই 5-6 নম্বর অনেক বিশাল একটা পার্থক্য তৈরি করে। মোহাম্মদ সেলিম রেজা বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। খুব খুশি হলাম যে একটা মন্তব্যের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মোহাম্মদ সেলিম রেজাকে। মোহাম্মদ করিমুল্লাহ বলছে যে আলহামদুলিল্লাহ, আশা করি আপনি খুব ভালো আছেন। আমি তো ভালো আছি। হ্যাঁ, তুমি কেমন আছো সেটা আমাদেরকে একটু বলবেন, আর এখন কোথায় আছো সেটাও আমাদেরকে জানাবা। মোহাম্মদ হোসেন আলী, আমি যুক্ত হলাম সোনা মসজিদ সোনাপুর থেকে, শুনছি। কেমন আছেন দাদু? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আর এই মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের যেই তাহলে এইটি হলো বিষয়। আর একটা বিষয় হলো যে ছাত্রদের আমি দেখেছি কিছুটা হচর পচর, যা আমার একটা অভ্যাস আছে, আমার অভ্যাসের সাথে মিলে, যে পরীক্ষার হলে যে দেখলো যে তার অ্যাডমিট কার্ড নাই, বা হয়তো কলমটা একটা নিয়ে গেছে, সেই কলমটা হয়তো ইয়ে যায়। পরীক্ষার হলে সবসময় 2টা কলম নিয়ে যাওয়া উচিত, 2টা রুল, একটা স্কেল আর একটা পিচ বোর্ড, কারণ বেঞ্চ আমাদের অনেক সময় হলের বেঞ্চগুলা ঠিক থাকে না, তো একটা পিচ বোর্ড থাকলে এই সমস্যাটার সমাধান হয়। তো এই সমস্ত প্রস্তুতি নিয়ে ঠান্ডা মাথাতে যেতে হবে। একটা ব্যাপারে আমি সবসময় বলি যে পরীক্ষার হলে যখন একটা ছাত্র বসে তখন তার স্বাভাবিকভাবে মনে হয়, মানে এটা সবারই মনে হয়, খুব ভালো ছাত্র থেকে খুব মানে মনে হয় যে কিছুই তো পড়িনি, আমি মনে হয় কিছুই পারবো না। তারপরে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে
তার আস্তে আস্তে আত্মবিশ্বাস গড়ে ওঠে এবং সে আস্তে আস্তে লিখতে শুরু করে এবং লিখতেই থাকে আর কি, এবং শেষে ভালোই লেখে আর কি। তো এইসব মিলিয়ে আমি যেটা বলবো যে আপনারা একটা খাতাটা সুন্দর করার জন্য খুব বেশি রংচং করার দরকার নাই। ওই রুল কালো আর নীল কালির বাইরে তো কোনো ছাত্ররা কোনো কালি ব্যবহার করতে পারবে না, কিন্তু এটাকেই যদি একটু সুন্দরভাবে ব্যবহার করা হয় তাহলে দেখা যাবে যে খাতার সৌন্দর্য বেড়ে যাবে। আর মানে যতটুকু মানে পড়া হয়েছে সেই প্রস্তুতির মধ্যেই দেখা যাবে যে একটু যদি সাবধান হন এবং একটু সতর্ক হন, একটু যত্নবান হন, তাহলে ওইর মধ্যেই বেশ কিছু নাম্বার আপনি এক্সট্রা পেয়ে যাবেন। কিন্তু যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন আর মনে করেন যে আমি তো পারবো না বা ভুল পারবো না, হচর বছর করে কোনো রকমের দায় সারা গোছের পরীক্ষা দেন, তাহলে দেখা যাবে যে পরীক্ষাটা আসলেই যতটুকু ভালো হওয়ার কথা ছিল ততটুকু ভালো হলো না। বেতার বন্ধু গোপী বলছে চমৎকার। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য এবং প্রশংসার জন্য। মোহাম্মদ আমার এটা আচ্ছা আসছে, ঠিক আছে। মোহাম্মদ করিমুল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছে স্যার, দুর্লভপুর ইউনিয়ন পরিষদ থেকে বাড়ির দিকে আসছি। আচ্ছা, তো ঠিক আছে, কুশল মানে ভালো থাকার সংবাদে খুশি হলাম যে ভালো আছে, তো ভালোই থাকেন। আচ্ছা, ওইদিকে আচ্ছা ভালো কথা, ওই মানে ওইদিকে এখন আবহাওয়াটা কেমন আছে? আমাদের এদিকে কিন্তু মেঘলা আবহাওয়া বেশ ভালো আছে। আর ওইদিকের অবস্থা কি এটা একটু আমাদেরকে জানাবে। আমাদের আরেকটা বিষয় আছে যেটা হলো যে আমি বলবো, এই আমাদের স্ক্রলে যে কথাটা দিয়েছি আমরা সবসময় অনুরোধ করি যে শ্রোতারা এটা শুধু গানের বিষয় নাই, সংস্কৃতি মানে হলো যে ছড়া, মানুষের বিশ্বাস, আচার আচরণ, আসবাবপত্র, পোশাক আশাক ইত্যাদি। এটা পোশাক আশাকটা খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আমাদেরকেও এই বিষয়ে কিছু কথাবার্তা হয়তো পরে বলতে হবে। তো আমাদের যে সুজন আহমেদ বলে একজন শ্রোতা আছেন, সে আবার একটা এই নার্সিং ছাত্র বটে। তো সে যেটা বলছে যে আসলে কিছু, তার কথাটা খুব মূল্যবান, তারপর এটা ফেসবুকের পাতাতেও আমি লক্ষ্য করেছিলাম এবং তাকে আমি অনুরোধও করেছিলাম যে এই কথাটা আসলে আমার প্রথম কথাটা অবশ্য খুব মানে কথা যে ত্যাগ ছাড়া কোনো কিছু পাওয়া যায় না, পাওয়া সম্ভব নয়, কিন্তু তার সাথে মিলিয়ে বলছে যে আমরা প্রতিনিয়ত এই মানে এটার পক্ষে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে শ্বাস যদি আমরা নিই তাহলে আমাদেরকে আগে শ্বাসটা ছেড়ে দিতে হয়। শ্বাস মানে গ্রহণ এবং শ্বাস ত্যাগ করা দুটো কিন্তু একটা পারস্পরিক সম্পর্কিত বিষয়। তো আমি আশা করব যে এই যে সুজন আহমেদ তার এই অল্প বয়সে যে বললেন, আমাদের এখনকার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আমি যেটা পাবো আর কার কী হলো না হলো সেটা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই, যাহার নামে যাক দুনিয়া, আমি পেলেই হবে। তো এইভাবে শুধু গ্রহণ করলে কোনো কিছু হবে না। সবের আলী একটা চিহ্ন দিয়েছেন, খুবই আপনাকে সবের আলীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সে আমাদেরকে দুটো মন্তব্য করেছেন, খুবই ভালো লাগছে। আমার তো একটা শিশুর ছবি আছে আর একজন বয়স্ক লোক, খুব মানে ভাবগম্ভীরভাবে বোধহয় আমাদের শ্রোতা মনে হচ্ছে, সে আমাদেরকে শুনছেন এবং হাততালি দিচ্ছেন, তো অসংখ্য ধন্যবাদ। তো এইটা আমি বলবো যে সুজন আহমেদ আজকের ছাত্র, নার্সিং শিখছেন, স্বাস্থ্যকর্মী হবেন ভবিষ্যতে বা হবে ভবিষ্যতে, এবং তার রোগী
নিশ্চয়ই তার কাছ থেকে অনেক ভালো সেবা পাবেন, ভালোবাসা পাবেন। এবং রোগীর, এবং আমি মনে করি যে ডাক্তার সেবাকর্মীদের প্রথম দায়িত্ব হলো যে একটা রোগীর আত্মবিশ্বাস গঠন করা, যে আপনি এখানে আছি, আমি আস্তে আস্তে ভালো হয়ে যাব, সুস্থ হয়ে যাব। এই আত্মবিশ্বাস গঠনটা যদি ঠিকমতো হয়, তাহলে দেখা যাবে যে আমাদের রোগী কিন্তু অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো আমরা এই কথাটা শুধু সুজন আহমেদ না, এটা আমাদের সবারই এরকমই হোক, যে আমরা এর আগে কিন্তু একদিন আমরা বলছিলাম যে ওই কি পেলাম সংসারে সেটা চিন্তা না করে কি দাতা হওয়ার চেষ্টা করতে হবে। আমরা সেদিনকে আলোচনাটা করছিলাম পরিবারের মধ্যে, কিন্তু যদি গোটা সমাজটাকে একটা পরিবার মনে করি আমরা, তাহলে দেখা যাবে যে আমাদের চিন্তা বা কাজের মানে অনেক হবে। তো এই সুজন আহমেদ আমরা পরিবারের মধ্যে যে কথাটা বলছিলাম, সে আরও একটু সাধারণভাবে, আরও একটু বড় পরিসরে এই কথাটি বলেছেন। আমাদের স্ক্রলে আর একটা কথা আছে যে আমার থেকে দূরত্ব যদি তোমার ভালো রাখে, তবে সে দূরত্ব আকাশ পাতাল হোক। এটা ঠিক আছে, আমাদের অনেক সময়ই নৈকট্য নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে, এবং সেই ক্ষেত্রে দূরত্বটাই বরং খানিকটা ভালো। আমরা মনে করি যে একটা জায়গায় সমাজে থাকলে সবার সাথে সম্প্রীতির বন্ধন রাখতে হবে। একটা ন্যূনতম সম্পর্ক হচ্ছে আমাদের থাকতেই হবে, এবং এটা ইসলামও বলে যে হ্যাঁ, মাঝে মধ্যে যে আমাদের একটু 2-4-5 বছরের মধ্যে যে একটু কথা আর মানে হেরফের হবে না তা নয়, কিন্তু এইটা কাটিয়ে উঠে অন্ততপক্ষে আমাদেরকে সালাম বিনিময়ের সম্পর্কটি বজায় রাখতে হবে। আর আমরা সবাই সবার মঙ্গল কামনা করব। মোহাম্মদ সবের আলী বলছেন যে ওকে, হ্যাঁ, সম্ভবত আমাদের পরীক্ষার্থীদের ব্যাপারে যা আমরা বলেছি সেই বিষয়টাই সে বলছে যে ওকে। আমাদের আজকে সময় আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি আজকে এই অ্যাক্সিডেন্টালি 2টা মানে ভিডিও হয়ে গেছে। প্রথম ভিডিওটা সম্পূর্ণ চলেনি ওই নেটের কারণে, পরে আবার আরেকটা ভিডিও আপলোড করতে হয়েছে। দুটো ভিডিও মিলিয়ে আজকে হলো আমাদের সময় দেখা যাচ্ছে যে আমি এতে দেখতে পাচ্ছি যে 6টা 13 মিনিট। তো এই 6টা 13 মিনিট, আর আমরা মোটামুটিভাবে ওই আধ ঘন্টারও বেশি সময়, দুটো মিলে আধ ঘন্টারও বেশি সময় ধরে আছি। আর আমাদের মানে রেডিওর যেটা নিয়ম সেটা হলো কম বেশি আধ ঘন্টা, 20 থেকে আধ ঘন্টা সময় আমাদের হাতে বরাদ্দ আছে। তো আমরা আজকের মতো এই নিকন আয়োজনের এই লাইভ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। অবশ্য অডিওতে আরও কিছুক্ষণ আমরা থাকব, সেখানে বেশ কিছু গান আপনারা শুনতে পাবেন। তো আগামী মঙ্গলবারে, আগামী মঙ্গলবার বাদে আমি তো একবার বললাম যে এটা আমাদের যে শ্রাবণ মাস, সেই শ্রাবণ মাসে থাকবে না, এর পরের মাসে আমরা চলে যাব। তো সেই বাংলা নতুন মাসে আমরা তখন কথা বলবো। সেই পর্যন্ত সবার কাছ থেকে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার নিরাপদে থাকার আশা করছি, আর মানসিক প্রশান্তি বা শান্তিও কামনা করছি। আর সকল শ্রোতা বন্ধুর কাছ থেকে আমি আমার জন্য দোয়া চেয়ে নিচ্ছি, যাতে করে আমি আগামী সপ্তাহে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসতে পারি। আর আপনারাও সবাই নিশ্চয়ই আড্ডা দেওয়ার জন্য চলে আসবেন। এই কথা বলে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।